আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের ৫৬তম অতিথি আখতারুজ্জামান ইলিয়াস। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী। আজকের এই টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে আমরা সন্ধে সন্ধে আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস, বিখ্যাত গল্প গ্রন্থ, বিখ্যাত গল্প সমূহ এবং আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে বেসিক তথ্যাবলী, এছাড়াও আখতারুজ্জামান ইলিয়াস ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করছি। সবাই খাতা কলম নিয়ে বসে যান। যে সকল তথ্যগুলো আপনার কঠিন লাগে সে সকল তথ্যগুলো লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আর শুরুতেই বলে রাখি, আজকের টিউটোরিয়ালটি আপনার ভালো লাগলে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কেননা আলী একাডেমি বিডি প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করতে থাকে। শত শত ভিডিওর মাঝে আপনার পছন্দের ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেজন্য টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। অথবা এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে যে কোনো একটা ভিডিও আপনি শেয়ার করে রাখতে পারেন আপনার টাইমলাইনে, যাতে করে এইটা চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন ইজিলি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন 1943 সালে এবং মৃত্যুবরণ করেন 1997 সালে। ছন্দ সন্ধে আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস সমূহ। ছন্দটি হচ্ছে চিলে কোঠায় বসে রাজা হবার খোয়াব দেখো মিয়া। খোয়াব মানে হচ্ছে স্বপ্ন। খোয়াবের অর্থ হচ্ছে কি? স্বপ্ন। স্বপ্নের সিনোনিম যেমন খোয়াব, খোয়াবের সিনোনিম হচ্ছে স্বপ্ন। তাহলে চিলে কোঠায় বসে রাজা হবার খোয়াব দেখো মিয়া, এই ছন্দটির সাথে আমরা মিলিয়ে মিলিয়ে উপন্যাসটি পড়ার চেষ্টা করি। চিলে কোঠায় বলতে চিলে কোঠার সিপাই, বিখ্যাত একটি উপন্যাস আখতারুজ্জামান ইলিয়াসের। এটি প্রকাশিত হয় 1987 সালে। এখান থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে। পরবর্তী উপন্যাস হচ্ছে খোয়াব। খোয়াব বলতে খোয়াব নামা উপন্যাস, এটিও বিখ্যাত একটি উপন্যাস। এটি হচ্ছে 1943 সালের যে দুর্ভিক্ষ হয় সেই 1943 সালের মনন্তর, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এইসব তথ্য সম্মিলনে এই খোয়াবনামা উপন্যাসটি লেখা হয়। আর চিলেকোঠার সিপাই হচ্ছে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয় বাংলাদেশে, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা। এই দুইটি উপন্যাসই আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস। দ্যাটস ওয়াই আমরা দুইটি উপন্যাসই ধরেছি। এবার আমরা জানবো সন্ধে সন্ধে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ সমূহ। গল্প গ্রন্থ এবং গল্প দুটো ভিন্ন জিনিস। গল্প গ্রন্থ হচ্ছে এমন একটা গ্রন্থ যেটার ভিতরে অনেকগুলো গল্প থাকে, আর কাব্যর মতো আর কি। কাব্য গ্রন্থ এবং কবিতা দুটো ভিন্ন জিনিস। কবিতা বলতে একটি কবিতাকে বোঝায়, আর কাব্য বলতে একাধিক কবিতার একটি সংকলনকে বোঝায়। সেম অ্যাজ গল্প গ্রন্থ বলতে একাধিক গল্পের একটি সম্মিলন বা সংকলনকে বোঝায়, আর গল্প বলতে জাস্ট একটি গল্পকে বোঝায়। তো আমরা সন্ধে সন্ধে আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত গল্প গ্রন্থ সমূহ জানার চেষ্টা করব। ছন্দটি অতি চমৎকার করে সাজানো হয়েছে যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা 1-2 বার পড়লেই মনে থাকে। ছন্দটি আমরা পড়ার চেষ্টা করছি। অন্য ঘরে দুধে ভাতের উৎপাত, আর আমি জাল স্বপ্ন নিয়ে দোজকের খোয়ারে জ্বলছি। অন্য ঘরে দুধে ভাতের উৎপাত, অর্থাৎ তাদের দুধ ভাত আছে, অর্থাৎ তারা ভালো পজিশনে আছে। আর আমি জাল স্বপ্ন নিয়ে, অর্থাৎ আমার স্বপ্নটাই জাল ছিল, জাল স্বপ্ন নিয়ে দোজকের খোয়ারে জ্বলছি। তাহলে এই ছন্দটি কতবার পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা? 20 থেকে 25 বার পড়তে হবে। তাহলে আপনার মুখস্থ ঠুটস্থ আত্মস্থ হৃদয়স্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে যাবে। এই সাহিত্যকর্মগুলো একদমই পড়ার কোনো প্রয়োজন নেই, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, পড়ার প্রয়োজন আছে। জাস্ট আপনি 5 থেকে 7 বার ছন্দের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন। যদি এই সাহিত্যকর্মগুলো আপনার মুখস্থ করার প্রয়োজন হয় তাহলে আপনি ছন্দ পড়বেন কেন? ছন্দ না পড়ে সরাসরি তো সাহিত্যকর্মগুলো মুখস্থ করতে পারেন। যেহেতু আমি ছন্দ দিয়েছি, দ্যাটস ওয়াই আপনার এই গল্প গ্রন্থ মুখস্থ করার চাপটা একেবারে নেই হয়ে গেল, বিলীন হয়ে গেল। এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট ছন্দটি মুখস্থ করবেন। পরীক্ষার হলে প্রিলিমিনারি পরীক্ষায় যেহেতু প্রশ্নপত্রেই প্রশ্ন এবং উত্তর দুটিই দেওয়া থাকে, সেহেতু প্রশ্ন দেখার সাথে সাথে আপনার যদি ছন্দটি মনে থাকে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত গল্পগ্রন্থ। এবার চলুন আমরা ছন্দের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে গল্পগ্রন্থগুলো পড়ার চেষ্টা করি। অন্য ঘরে বলতে অন্য ঘরে অন্য স্বর নামে যেই বিখ্যাত গল্পগ্রন্থটি রয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের, সেটিকে বোঝানো হয়েছে।
দুধে ভাতের উৎপাত বলতে দুধে ভাতে উৎপাত নামে বিখ্যাত একটি গল্প রয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের। জাল স্বপ্ন স্বপ্নের জাল, এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। দোজকুর ওম এবং খোয়ারে বলতে খিয়ারি নামে একটি গল্পগ্রন্থ রয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের, সেটিকে বোঝানো হয়েছে। তাহলে দেখুন এই একটি মাত্র লাইন যদি আমরা মনে রাখি তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত 5টি গল্পগ্রন্থ আপনার ইজিলি মনে থাকবে ইনশাআল্লাহ। এবার চলুন সন্ধে সন্ধে আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত কিছু গল্প জানার চেষ্টা করি। আখতারুজ্জামান ইলিয়াস যা লিখেছেন তাই মোটামুটি বিখ্যাত হয়েছে, অর্থাৎ তার লেখার হাত খুব ভালো ছিল। ছন্দটি চলুন এবার আমরা গল্প জানবো। হ্যাঁ, একটু আগে আমরা শিখেছি গল্প গ্রন্থ, এখন আমরা জানবো গল্প। ছন্দে ছন্দে মিলির হাতে ফোড়া হয়েছে তাই রেইনকোট পরে নিরুদ্দেশ থাকে, অর্থাৎ তার হাতে ফোড়া হয়েছে তাই তিনি লজ্জায় কি করে রেইনকোট পরে অল টাইম নিরুদ্দেশ থাকে, অর্থাৎ কারো সামনে আসে না। তো চলুন ছন্দাংশের সাথে আমরা কি করব, গল্পগুলো মিলিয়ে মিলিয়ে পড়ব। মিলির হাতে বলতে মিলির হাতে স্ট্যান্ড গান নামে যে বিখ্যাত গল্পটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। ফোড়া বলতে ফোড়া নামেই একটি গল্প রয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের, সেটিকে বোঝানো হয়েছে। রেইনকোট বলতে রেইনকোট নামে একটি বিখ্যাত গল্প রয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের, সেটিকে বোঝানো হয়েছে। নিরুদ্দেশ বলতে নিরুদ্দেশ যাত্রা নামে একটি বিখ্যাত গল্প রয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের, সেটিকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের ছন্দের পর্ব শেষ হলো বন্ধুরা। এবার আমরা আখতারুজ্জামান ইলিয়াস ও তার সাহিত্যকর্ম সম্পর্কে বেসিক কিছু তথ্য জানার চেষ্টা করছি। আখতারুজ্জামান ইলিয়াসের জন্মস্থান গটিয়া গাইবান্ধা, তার পৈতৃক নিবাস হচ্ছে বগুড়া, অর্থাৎ তিনি গটিয়া গ্রামের গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন, যেটি তার ছিল মামার বাড়ি। অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম হয় মামা বাড়িতে, তার পৈতৃক নিবাস হচ্ছে কোথায় তাহলে বগুড়া জেলায়। চিলেকোঠার সেফাই উপন্যাসটি প্রকাশিত হয় 1987 সালে। চিলেকোঠার সেফাই উপন্যাসের পটভূমি ছিল 69-এর গণ অভ্যুত্থান। খোয়াবনামা উপন্যাসের পটভূমি ছিল তেভাগা আন্দোলন, 1943-এর মনান্তর, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এই 3টা পয়েন্টই আপনারা ভালোভাবে পড়বেন, খোয়াবনামা থেকে এই প্রশ্নটা প্রায়ই আসে। অনেক সময় এই 1943-এর মনন্তরের জায়গায় শুধু বলতে পারে 43-এর মনন্তর। হ্যাঁ, মনন্তর, সেক্ষেত্রে এটাও কিন্তু কারেক্ট উত্তর। 43-এর মনন্তর, 19 বলবে না। হ্যাঁ, 43-এর মনন্তরও যদি বলে সেই ক্ষেত্রে সেটার উত্তর হবে খোয়াবনামা। পরের তথ্যটি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত প্রবন্ধ রয়েছে, সেটির নাম হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু, যেখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। তার বিখ্যাত প্রবন্ধ কি? সংস্কৃতির ভাঙা সেতু। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1962 সালে। খুব অল্প বয়সেই বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তিনি জন্মগ্রহণ করেন 1943 সালে, কিন্তু বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 62 সালে। তার মানে এই মাত্র 19 বছর বয়সেই তিনি কি করছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গিয়েছেন। আখতারুজ্জামান ইলিয়াস ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। এবার এই প্রশ্নগুলো হুবহু নেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা থেকে, কোনো মডিফিকেশন, ইডিশন, কারেকশন কিছুই করা হয়নি। কেবলমাত্র 4টি বা কোনো কোনো পরীক্ষায় 5টি অপশন থাকে প্রশ্নে, সেই ক্ষেত্রে আমরা ভুল উত্তরগুলো বাদ দিয়ে কেবল সঠিক উত্তরটি ইনক্লুড করেছি, যাতে করে আমাদের ভিডিওটি ছোট হয় এবং খুব দ্রুত ও অল্প সময় আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি শেষ করতে পারেন, শেষ করে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। তো চলুন 1 নং প্রশ্নটি দেখার চেষ্টা করছি। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার লেখা? উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। 2 নং প্রশ্ন, 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে চিলেকোঠার সেফাই। তাহলে এটা প্রকাশিত হয় কত সালে সেটা কিন্তু আমি বলে দিয়েছি, 1987 সালে প্রকাশিত হয়। আবার 1969-এ যে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয় সেটার উপরে লেখা, এটা কিন্তু প্রকাশিত হয় 1987 সালে। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। 4 নং প্রশ্ন, কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা? উত্তর হচ্ছে চিলেকোঠার সেফাই। 5 নং প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে খোয়াবনামা। 6 নং প্রশ্ন, কোনটি উপন্যাস? উত্তর হচ্ছে খোয়াবনামা। 7 নং প্রশ্ন, দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। 8 নং প্রশ্ন, দুধে ভাতে উৎপাত আখতারুজ্জামান ইলিয়াসের একটি ড্যাশ, এটি হচ্ছে গল্পগ্রন্থ। 9 নং প্রশ্ন, দোজকের ওম গল্পগ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। 10 নং প্রশ্ন, মিলির হাতে স্টেন গান
গল্পটি কার লেখা? উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। 11 নং প্রশ্ন, সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেন? এটি আখতারুজ্জামান ইলিয়াস রচনা করেন। এটি কি? এটি মূলত একটি প্রবন্ধ। ওকে, তাহলে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে আপনার বেশ উপকার হয় সেই বিষয়ে মতামত দিতে পারেন। আমাদের যে সন্ধে সন্ধে আয়োজন ছিল, মোট 64 জন লেখকের সাহিত্যকর্ম আমরা তুলে ধরবো বাংলা সাহিত্যের উপর। সেই 64 জনের আজ কিন্তু 56তম অতিথির লেকচারটি শেষ হয়ে গেল। আর মাত্র 8টি লেকচার অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্যের সন্ধে সন্ধে যে আয়োজন চলছে সে আয়োজনের উপর। ইংরেজি সাহিত্যে মোট 40টি লেকচার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, 38টি লেকচার অলরেডি অনুষ্ঠিত হয়ে গিয়েছে, আর মাত্র 2টি লেকচার বাকি আছে, সেটিও আমরা নিয়ে নিব। এরপরে আমাদের চলবে, এছাড়াও বর্তমানে আমাদের চলছে শুক্রবারে ব্যাংক প্রত্যাশীদের জন্য পেইড কোর্সের ন্যায়, অর্থাৎ পেইড কোর্সে যতটুকু ম্যাটেরিয়াল দেওয়া হয় তার চেয়ে কোনো অংশেই কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি ম্যাটেরিয়াল দিয়ে আমরা চেষ্টা করছি প্রতি শুক্রবার একটি ম্যাথ ক্লাস নেওয়া। আমাদের অলরেডি 9টি ক্লাস অনুষ্ঠিত হয়ে গিয়েছে, আর মাত্র 7টি ক্লাস অনুষ্ঠিত হবে, অর্থাৎ মোট আমরা ম্যাথের উপরে 16টি ক্লাস সাজিয়েছি, 16টি লেকচার অনুষ্ঠিত হবে। এই লেকচারগুলো আপনারা দেখতে পারেন ম্যাথ প্রিপারেশন নেওয়ার জন্য। ব্যাংক সেক্টর যদি কেউ প্রিপারেশন নিতে চান সেই ক্ষেত্রে ফ্রি আপনারা নিজেকে দক্ষ করতে পারবেন এবং ইজিলি ইফেক্টিভলি সেখানে ডিটেইলে আলোচনা করা আছে, শর্টকাট আলোচনা করা হয়েছে, যাতে করে আমাদের তুলনামূলক কম মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরাও ক্লাসটি বুঝেন এবং ম্যাথে নিজেকে দক্ষ করতে পারেন। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। সাফল্যের কোনো শর্টকাট নেই, কাজেই পড়াশোনা করেই আপনার সাফল্য অর্জন করতে হবে। পড়াশোনা করছেন মানে বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার করতে হলে আপনাকে আরও বেশি পড়াশোনা করতে হবে। কাজেই পড়াশোনায় ফালতু সময় না কাটিয়ে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে ফালতু বা অহেতুক সময় না কাটিয়ে আপনার পড়ার টেবিলে মনোযোগ দিন। যত বেশি আপনি আপনার পড়ার টেবিলে থাকবেন তত বেশি পরবর্তীতে আপনি এনজয় করতে পারবেন, ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো চালাইতে পারবেন বা বান্ধবী বা বন্ধুর সাথে চ্যাটিং করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে। তখন আপনার পকেট ভর্তি টাকা থাকবে, আপনার চেহারা ঝলমল করবে, অনেক সোসাইটিতে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হবে। কাজেই প্রথমে পড়াশোনা করুন, যেখানে ইফোর্ট দেওয়া দরকার সেখানে ইফোর্ট দিন, পরবর্তীতে এসব করা যাবে। তো সবাই ভালো থাকুন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।